হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবেন নন ক্রেডিট, তাদেরকে আমি আজকে ডাব্লিউএস কোশ্চেন কীভাবে খুব সহজে বাংলা অর্থ দিয়ে নির্ণয় করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। 2 তারিখে আপনাদের এক্সাম খুবই কাজে দেবে ইনশাল্লাহ। ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার হলো ডাব্লিউএস প্লাস ডো ডাজ ডিড বা অক্সিলারি বার প্লাস এরপরে সাবজেক্ট বসাবেন প্লাস বার প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে ডাব্লিউএস থাকবে, তারপরে ডো ডাজ ডিড থাকবে, ডো ডাজ ডিড না হলে অক্সিলারি বার বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন, তারপরে মেন বার প্লাস এক্সটেনশন। ডাব্লিউএস কোশ্চেনটা আসলে কি? ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াই, হুয়েন, হোয়াট, হু, হুম, হুইচ, হুজ, হোয়াই, হোয়ার ইত্যাদি ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা সাধারণত কোনো কিছু তথ্য জানতে চাওয়া হয়। আমি 2018 সালের ডাব্লিউএস কোশ্চেনের উদাহরণ দিয়ে আপনাদেরকে এখানে আমি সম্পূর্ণ নিয়ম সহকারে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। যেমন জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। জন কিটস ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা এই ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে চাইব। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে বা জায়গা সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়। এখানে আমি যদি বলি যে ব্যক্তি সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে বা সাবজেক্ট সম্পর্কে, যে জন কিটস ওয়াজ বর্ন ইন ইংলিশ, আপনি প্রশ্ন করেন কে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল, তার মানে কি কে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল, তাহলে কে এর জায়গায় আমরা এই জন কিটসের জায়গায় আমরা হু দিব, হু ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। অর্থাৎ কে, এই জন কিটসের জায়গায় নাউনের জায়গায় আমরা এই সাবজেক্টের জায়গায় হু বসাবো, আর হু এর পরে বাদ বাকি অংশটুকু বসাই দিব। হু ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, কে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল, জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড গেল। এখানে দেখেন বি নাম্বারে আছে হি গেটস আপ এট 6 AM। সে সকাল 6টায় উঠে। তাহলে আপনারা বাংলায় প্রশ্ন করেন যে সে কখন উঠে, অর্থাৎ এখানে সময় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে যে সে কখন উঠে। প্রশ্নটা করেন এইভাবে যে সে কখন উঠে, এটার ইংলিশ করুন। তাহলে কখনের ইংরেজি হলো হুয়েন। হুয়েনের পরে এখানে গেট মূল ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, যে কারণে আমাকে ডাজ বসাতে হবে। তাহলে আমরা প্রথমে হুয়েন বসাবো, হুয়েনের পরে এখানে আমরা ডাজ বসাবো, ডাজ বসানোর পরে আমরা সাবজেক্ট বসাবো, দেন ভার্ব বসাবো। তাহলে হুয়েন ডাজ হি গেট আপ, সে কখন উঠে, এটা হয়ে গেল। তারপরে আপনাকে দেখাই যে দে ডাইড ইন ঢাকা, তারা ঢাকায় মারা গিয়েছিল। এখানে বলতেছে তারা ঢাকা মারা গিয়েছিল। এখানে একটা প্লেস সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। প্রশ্নে যখন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যখন কোথায় কোনো কিছু হয়েছিল এরকম কিছু বুঝাবে, সেখানে আমরা হোয়ার বসাবো। কোনো প্লেস সম্পর্কে জানতে চাইলে কোনো জায়গা সম্পর্কে জানতে চাইলে সেখানে আমরা হোয়ার বসাবো, মানে কোথায়। যেমন দে ডাইড ইন ঢাকা, তারা ঢাকায় মারা গিয়েছিল। এখন আমরা এটাকে প্রশ্ন করি যে কোথায় মারা গিয়েছিল, তারা কোথায় মারা গিয়েছিল। এখন এটাকে আমরা ইংলিশ করব, কোথায়ের ইংরেজি হোয়ার। আর ডাব্লিউএস কোশ্চেনে হোয়ারের পরে ডো ডাজ ডিড বসাইতে হয়, যেহেতু ডাইড পাস্ট ফর্ম, ওই হিসেবে আমাদেরকে ডিড আনতে হবে। পাস্ট ফর্মে সবসময় ডিড বসবে, হোয়ারের পরে ডিড বসবো, তারপরে আমরা এই সাবজেক্টটা বসাবো, হোয়ার ডিড দে, তারপর আমরা যে ডাইডের মেইন ভার্ব এইটা বসাই দিব। তাহলে আমাদের হবে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মারা গিয়েছিল। অর্থাৎ কোনো জায়গা সম্পর্কে জানতে চাইলে আমরা হোয়ার দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। মানে কোথায় আছে, কোথায় মারা গিয়েছে বা কোথায় কি করছে, কোন জায়গায় আছে, এরকম কোনো কিছু জানতে গেলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন
তৈরি করব। আর ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম হলো প্রথমে ডাব্লিউএস বসাবো, তারপরে এই যে নিয়ম অনুযায়ী আমি ডো ডাজ ডিড আনছি, যেহেতু পাস্ট ফর্ম এই জন্য ডিড আনছি। এরপরে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে মেন ভার্ব বসাবো, আর বাদ বাকি যদি থাকে তাহলে দিব। তাহলে দে ডাইড ইন ঢাকা, তারা ঢাকায় মারা গিয়েছিল। এখন আপনি প্রশ্ন করেন তারা কোথায় মারা গিয়েছিল, তারা কোথায় মারা গিয়েছিল, এর ইংরেজি করেন তাহলে হোয়ার, তারা কোথায় ইংরেজি হোয়ার, তাহলে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মারা গিয়েছিল, দে ডাইড ইন ঢাকা। অর্থাৎ আমাদের আনসার দেওয়া থাকবে, আমাদেরকে এখান থেকে প্রশ্ন করতে হবে। আমরা যদি মানে বাংলাতে প্রশ্নটা তৈরি করে, মনে মনে প্রশ্নটা তৈরি করে যদি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করি, তাহলে খুব সহজে আমরা আনসার করতে পারবো পরীক্ষার খাতায়। তাহলে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি, যেমন হি ওয়াজ অনলি 4, সে ছিল 4 বছর বয়স, হোয়েন হিজ ফাদার ডাইড, যখন তার বাবা মারা গিয়েছিল তখন তার বয়স ছিল 4 বছর। তাহলে তার মানে কি, এখানে আমরা কোন তথ্যটা মানে ডাব্লিউএসে কোন তথ্যটা জানতে চাইছি, তার বয়স জানতে চাচ্ছি। তাহলে তার বয়স জানতে চাইলে আমরা হাউ দিয়ে করব। কত বয়স মানে কত, কেমন, কিভাবে, এগুলা দিয়ে প্রশ্ন করতে চাইলে আমাদেরকে হাউ ব্যবহার করতে হবে, এবং হাউ এর পরে কত বয়স, যেহেতু আমরা বয়স জানতে চাচ্ছি, তার মানে হি ওয়াজ অনলি 4 হোয়েন হিজ ফাদার ডাইড, যখন তার বয়স ছিল 4 বছর তখন তার বাবা মারা যায়। তাহলে আমরা প্রশ্নটা করতে পারি যে তার বয়স কত ছিল যখন তার বাবা মারা যায়, তাহলে হাউ উল্ড, তাহলে আনসার দেখো প্রশ্নটার উত্তর হবে হাউ উল্ড ওয়াজ হি, মানে তার বয়স কত ছিল হোয়েন হিজ ফাদার ডাইট, যখন তার বাবা মারা গিয়েছিল। অর্থাৎ আপনি তার বয়সটা জানতে চেয়েছিলেন, তার বয়সের তথ্যটা জানতে চেয়েছিলেন, তাহলে বয়সের তথ্যটা আপনি এখানে আর উল্লেখ করবেন না, তখন আপনি প্রশ্ন করবেন। বাংলাতেই প্রশ্ন করতেছি যে তার বয়স কত ছিল, কত থাকলে হাও হয়, কত বয়স, কত কাজ, যে কোনো কত কিছু বুঝাতে গেলে আমরা ইন্টারোগেটিভে ডাব্লিউএসে হাউ বসাবো, হাউয়ের পরে উল্ড বসাবো, যেহেতু বয়স জানতে চাইছি। তারপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজ আনবো, ওয়াজের পরে সাবজেক্ট বসাবো, তারপরে বাদ বাকি অংশ। তাহলে হি ওয়াজ অনলি 4 হোয়েন হিজ ফাদার ডাইড। তাহলে আমরা প্রশ্ন করতে পারলে কীভাবে বলবো, হাউ ওল্ড ওয়াজ হি হোয়েন হিজ ফাদার ডাইড। এখন এখানে একটা প্রশ্ন আছে, যেমন সি নাম্বার, আলিস উইল গো দেয়ার বাই বাস, আলিস বাস দ্বারা যাবে, আলিস বাস দ্বারা যাবে, এটা আপনি বাংলাতে প্রশ্ন করেন যে আলিস বাস দ্বারা যাবে, আসলে এখানে কে যাবে, আলিস যাবে, তার মানে কি বাস দ্বারা কে যাবে, আলিস যাবে, তার মানে সাবজেক্টকে প্রশ্ন করা হচ্ছে, সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আপনার আলিসের জায়গায় হু দিলেই হয়ে যাবে। তাহলে কে বাস দ্বারা যাবে, আপনি এটাকে আলিস বাস দ্বারা যাবে, তাহলে আপনি প্রশ্ন করুন যে কে বাস দ্বারা যাবে, এটাকে আবার ইংলিশ করুন, তাহলে হু উইল গো দেয়ার বাই বাস, অর্থাৎ বাস দ্বারা কে যাবে, তার মানে আলিসের জায়গায় এই হু দিলেই আমার প্রশ্নটা হয়ে যাবে যে হু উইল গো দেয়ার বাই বাস। সাবজেক্ট সম্পর্কে যখন তথ্য জানতে চাওয়া হবে তখন ওই আলিসের জায়গায় সাবজেক্টের নামের জায়গায় আমরা হু বসিয়ে দিব, আর বাদ বাকি অংশটুকু বসিয়ে দিলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটাকে আরেকভাবে বলা যায় যে আলিস উইল গো দেয়ার বাই বাস, আপনি এইভাবে বলতে পারেন যে আলিস কিভাবে যাবে, আলিস কিভাবে যাবে, যে আলিস কিভাবে যাবে, এটার প্রশ্ন আপনি এইভাবে বানাই হাউ দিয়ে করতে পারেন। কিভাবে কোনো কিছু কিভাবে জানতে চাইলে, কিভাবে কাজটি হয়েছে জানতে চাইলে আমরা হাউ ব্যবহার করব। কোনো কিছু কিভাবে জানতে চাইলে, কাজটি কিভাবে হবে এটা জানতে চাইলে আমরা অবশ্যই হাউ ব্যবহার করব। হাউ মানে কিভাবে, তাহলে হাউ উইল আলিস গো দেয়ার, আলিস কিভাবে সেখানে যাবে, আমরা হাউ দিয়েও করতে পারি, হাউ উইল আলিস গো দেয়ার। আপনারা অবশ্যই বাংলাতে প্রশ্ন করে সেটাকে আপনারা যখন ইংলিশে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন আপনারা খুব সহজেই পারবেন, নিয়ম তো জানবেন, প্লাস আপনারা বাংলাতে প্রশ্ন করবেন। যেমন দে সিমড টু বি টায়ার্ড, তাদেরকে ক্লান্ত মনে হচ্ছিল, দেখেন তাদেরকে ক্লান্ত মনে হয়েছিল।
তাহলে আপনি প্রশ্ন করুন আপনি নিজেতে, তাদের কেমন দেখালো, মানে তাদেরকে কেমন দেখালো, তাদেরকে কেমন দেখালো, তাহলে তা কেমন বসালে কেমন, কিভাবে, কত করে, এগুলা হলে আমরা হাউ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। ঠিক আছে, কি তাহলে তাদের কেমন দেখালো, তাদের কেমনের ইংরেজি হলো হাউ। তাহলে হাউ এর পরেই আমরা যেহেতু সিমড পাস্ট ফর্মে আছে, তাহলে ওই হিসেবে আমরা ডিড আনবো, ডিড বসাবো, হাউ ডিড। তাহলে আমরা তো জানি যে হাউ এর পরে আমরা ডো ডাজ ডিড বসাবো, যেহেতু পাস্ট আছে ডিড বসাবো, এরপরেই কিন্তু আমরা সাবজেক্ট আনবো। তাহলে হাউ ডিড দে, এরপরে আমরা ভার্ব আনবো। একেবারে এই রুলসটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখবেন যে ডাব্লিউ ইজ হাউ হোয়েন, হাউ এর পরে ডো ডাজ ডিড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। আর যদি ডো ডাজ ডিড না থাকে তাহলে সাবজেক্টের আগে আপনারা অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসাবেন। তাহলে আমাদেরকে তাদের কেমন দেখালো এর ইংরেজি করেন, তাহলে হাউ ডিড দে সিম, এই যে টু বি, অর্থাৎ আমি তাদের কেমন দেখালো, তাদের ক্লান্ত দেখালো। তার মানে আমি কি তথ্য জানতে চাইছিলাম, তাদের কেমন দেখালো সেটা জানার জন্য। এই জন্য যেটা সম্পর্কে আমি জানবো সেটা আমার উজ্জ্ব থাকবে, এখানে থাকবে না। তাহলে হাউ ডিড দে সিম টু বি, তাদের কেমন দেখালো, তাহলে দে সিম টু বি টায়ার্ড, তাদের ক্লান্ত দেখালো। তাহলে আপনারা যখন বাংলাতে নিজে একটা প্রশ্ন তৈরি করবেন, বাংলা লিখবেন, তখন আপনি ইংলিশ তৈরি করতে পারবেন। এখন দেখেন, ইট উইল টেক 30 minutes টু রিচ দেয়ার। তাহলে 30 মিনিট লাগবে সেখানে পৌঁছতে। তাহলে 30 মিনিট লাগবে সেখানে পৌঁছতে, এটাই বুঝাইতেছে যে টু রিচ। তাহলে আমরা এখন প্রশ্ন করতে পারি যে এখানে সময় সম্পর্কে জানতে চাইছে যে কত মিনিট সময় লাগবে। আর সময় সম্পর্কে জানতে চাইলে আমরা হাউ দিয়ে করব, যে কতটুকু সময়, তার মানে কি পরিমাণ, প্রশ্ন করুন তাহলে কি পরিমাণ সময় লাগবে সেখানে পৌঁছতে। প্রশ্নটা কিন্তু এরকমই হয়েছে। তো ডাব্লিউএস কোশ্চেনে যদি কোনো কিছু সম্পর্কে, মানে কোনো কিছুর পরিমাণ জানা হয়, কোনো কিছুর পরিমাণ জানতে চাই, তাহলে আমরা হাউ দিয়ে করব, হাউ মাচ বা হাউ মেনি দিয়ে করব। কোনো কিছুর পরিমাণ জানতে চাইলে আমরা হাউ মাচ বা হাউ মেনি দিয়ে করব। যেমন আমরা সময়ের পরিমাণ জানতে চাইতেছি, তাহলে হাউ মাচ টাইম, যেহেতু টাইমটা আনকাউন্টেবল নাউন, এজন্য আমরা মাছ বসাবো। আর যদি আমরা কাউন্টেবল নাউন থাকে তাহলে হাউ মেনি বসাবো। যেমন হাউ মেনি বুকস, এখানে টাইম আছে এই জন্য আমরা মাছ দিলাম, যেহেতু এটা আনকাউন্টেবল। যেমন হাউ মাচ রাইস, হাউ মাচ টাইম। আর যদি আমরা কাউন্টেবল দিই, যেমন হাউ মেনি বুকস, হাউ মেনি স্টুডেন্টস, তাহলে আমরা যদি কাউন্টেবলের পরিমাণ জানতে চাই তাহলে আমরা এখানে মেনি দিব, হাউ এর পরে মেনি দিব। আর যদি আনকাউন্টেবল নাউন সম্পর্কে পরিমাণটা জানতে চাই তাহলে আমরা সেখানে মাছ দিব। যেমন হাউ মাচ টাইম, হাউ মাচ রাইস। হাউ মাচ টাইম, হাউ মাচ রাইস দেওয়ার পরেই আমরা যে অক্সিলারি ভার্ব আছে সেটা আনবো, হাউ মাচ টাইম উইল, তারপরে আমরা সাবজেক্ট আনবো নিয়ম অনুযায়ী, হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিচ দেয়ার। এখানে 30 মিনিটস তো আর এখানে দেওয়া যাবে না, যেহেতু আমি এই সময় সম্পর্কে জানতে চাইতেছি, তথ্য জানতে চাইতেছি যে কত মিনিট। তার মানে হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিচ দেয়ার, মানে সেখানে পৌঁছতে কি পরিমাণ সময় লাগবে। তার মানে ইট উইল টেক 30 মিনিটস টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে আমাদের 30 মিনিট সময় লাগবে। তার মানে হাউ মাচ টাইম দেওয়ার পরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, সাবজেক্ট বসাবো, তারপরে বাকি অংশ বসাবো। তাহলে হয়ে গেল। এখন আমরা 2017 থেকে ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে জানবো। যেমন এখানে প্রশ্ন আছে যে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। আমি ইন্ডিয়া, ভুটান এবং শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছি। ঠিক আছে, ভ্রমণে গিয়েছি। তাহলে আপনি প্রশ্ন আসতে পারে যে এখানে কিন্তু যে তুমি কোন দেশগুলোতে ভ্রমণ করেছো। ঠিক আছে, যে আমি ইন্ডিয়া, ভারত এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেছি। তাহলে আপনি এখন বাংলায় প্রশ্ন করেন, বাংলায় এটাই প্রশ্ন আছে যে তুমি কোন দেশগুলোতে ভ্রমণ করেছো। আর এখানে কোন দেশগুলোতে আসলে হুইচ কান্ট্রিজ, এই জন্য কোন দেশগুলোতে এটার হুইচ কান্ট্রিজ। এখানে যেহেতু কোনোটি আছে, কোনোটি বোঝাতে গেলে কোনো বস্তু বা কোনো জায়গা সম্পর্কে কোনটি বোঝাতে গেলে আমরা হুইচ ব্যবহার করব। তাহলে হুইচ কান্ট্রিজ, কোন দেশগুলোতে। হুইচ কান্ট্রিজ দেওয়ার পরেই যেহেতু হ্যাভ আমাদের অক্সিলারি ভার্ব আছে,
আমরা অক্সিলিয়ারি ভার্বটা আনবো, তারপরে আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসাবো। আগেও বলেছি যে আপনি ডাব্লিউএইচ এর পরেই আপনি অক্সিলিয়ারি ভার্ব বসাবেন, দেন ভার্ব, তারপরে বাকি অংশ, মানে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আপনি সাবজেক্ট, তারপরে আপনি মেইন ভার্ব বসাবেন। তাহলে হুইচ কান্ট্রিজ, কোন দেশগুলোতে হ্যাভ ইউ ভিজিটেড, তুমি ভ্রমণ করেছ। তাহলে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এই যে বাংলাতে প্রশ্ন করে নেবেন, তাহলেই আপনি উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড, মানে মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। তাহলে মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, তাহলে আপনারা এটা বাংলাতে প্রশ্ন করলেই বোঝা যাচ্ছে কে পদত্যাগ করেছে, মানে সাবজেক্ট সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে কে পদত্যাগ করেছে। তাহলে হু হ্যাজ রিজাইন্ড, কে পদত্যাগ করেছে, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড। তাহলে আমরা হু দিয়ে আমরা এই সাবজেক্টের যে পুরা নামটা আছে এটা বাদ দিয়ে আমরা সেই জায়গায় হু বসাবো, আর বাকি অংশটুক এখানে লিখে দিব যে হু হ্যাজ রিজাইন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যখন কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে চাইবো তখন আমরা হু দিয়ে শুরু করব, হু দেওয়ার পরে ওই নামটা বাদ দিয়ে, সাবজেক্টটা বাদ দিয়ে বাকি অংশ বসায় দিব। আর লাস্টে অবশ্যই ইন্টারোগেটিভ বোধক প্রশ্ন চিহ্ন অবশ্যই দিতে হবে। এই চিহ্ন না দিলে অনেকেই দেখা যায় উত্তর করে বাট চিহ্ন দেয় না, যে কারণে সে কোনো নাম্বারই পাবে না, এটা অবশ্যই খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্নে যাই, যে রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, রহিমা তার মার সাথে মার্কেটে গিয়েছিল, রহিমা তার মার সাথে মার্কেটে গিয়েছিল। এটা আপনি বাংলাতে প্রশ্ন করেন, যে তাহলে সাবজেক্টকেই প্রশ্ন করেন, যে এখান থেকে একটা তথ্য নেন যে কে তার মার সাথে গিয়েছিল। আপনি প্রশ্ন করেন যে সাবজেক্ট সম্পর্কে তথ্য নেন যে কে তার মার সাথে গিয়েছিল। তাহলে হু ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, এটা দিলেই কিন্তু হয়ে যায়। সাবজেক্ট সম্পর্কে আপনি এই রহিমার জায়গায় হু দিবেন, যে হু ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, কে তার মায়ের সাথে গিয়েছিল। আবার এটা আপনি আরেকভাবে করতে পারেন যে রহিমা তার মায়ের সাথে কোথায় গিয়েছিল, রহিমা তার মায়ের সাথে কোথায় গিয়েছিল। তার মানে কোথায় বলতে, যে কোথায় দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা হোয়ার ব্যবহার করব। তাহলে হোয়ারের পরে যেহেতু ওয়েন্ট পাস্ট ফর্ম, তাহলে আমরা অবশ্যই হোয়ারের পরে ডিড দিব, পাস্ট হলেই ডিড। তাহলে হোয়ার ডিড, তারপরে আমি বলেছি যে তারপরে আপনারা সাবজেক্ট ব্যবহার করবেন। তাহলে সাবজেক্টটাকে রহিমা দেওয়ার পরে সাবজেক্টের পরে আপনারা মেন ভার্বটা ব্যবহার করুন। যেহেতু ডিড দিয়েছি তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম অবশ্যই বসাতে হবে। তাহলে ডো ডাজ ডিডের পরে সাবজেক্ট যখন বসাবো তখন সবসময় পাস্ট ফর্মে থাকে, আর যাই থাক সেটার মেন ফর্ম হবে। তাহলে হোয়ার ডিড রহিমা গো উইথ হার মাদার, যেহেতু সে রহিমা তার মায়ের সাথে কোথায় গিয়েছিল, যেহেতু তার কোথায় যাওয়া মানে মার্কেটে গিয়েছিল এই তথ্যটা জানতে চাইছি, তাহলে টু মার্কেটটা আমার উইথড্র থাকবে, এখানে থাকবে না, তাহলেই তো আমার উত্তরটা বের হবে। তাহলে হোয়ার ডিড রহিমা গো উইথ হার মাদার, রহিমা তার মায়ের সাথে কোথায় গিয়েছিল, রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল, এটাও দিতে পারেন। বা হু ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, কে তার মায়ের সাথে গিয়েছিল, তাহলে রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার। যে কোনোভাবেই আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন আগে বাংলাতে প্রশ্ন করে। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাই, যে 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, মানে 20 জন ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে কতজন ছাত্রছাত্রী আজ উপস্থিত। আপনি প্রশ্ন বানান যে 20 জন ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত, তাহলে কতজন ছাত্রছাত্রী আজ উপস্থিত। আপনাকে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে, তাহলে বাংলাও সেই প্রশ্নটা বানাতে হবে। আমি আগেই বলেছি যে কোনো কিছুর পরিমাণ জানতে চাইলে হাউ মেনি বা হাউ মাচ দিতে হবে, তারপরে এই নাউন দিতে হবে। তাহলে যেহেতু এখানে স্টুডেন্টস কাউন্টেবল নাউন, যেহেতু কোনো কিছু ছাত্রদের পরিমাণ জানতে চাইছে, তাহলে হাউ মেনি দেওয়ার পরে আপনারা স্টুডেন্ট দেবে, হাউ মেনি স্টুডেন্টস, কতজন ছাত্রছাত্রী, এরপরে আপনি ভার্ব দিবেন, যেহেতু এখানে আর আছে আর দিলাম, এরপর বাকি অংশ। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, অর্থাৎ কতজন ছাত্রছাত্রী উপস্থিত আছে, হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। এখন আরেকটা প্রশ্ন আছে যে উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, আমরা তার অসুস্থতার জন্য তাকে অপছন্দ করি। তাহলে কোনো
কারণ জানতে চাইছে, কি কারণে তারে আমরা অপছন্দ করি, কি কারণে বা কেন তাকে আমরা অপছন্দ করি। এই যে কেন তাকে অপছন্দ করি, কোনো কারণ জানতে চাইলে আমরা কেন দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। তাহলে কেন তোমরা তাকে অপছন্দ করো, তাহলে কেন মানে হোয়াই দিবেন, কেন মানে হোয়াই দিবেন। যেহেতু আমরা তার কোনো কিছুর কারণ জানতে চাইলে আমরা হোয়াই দিয়ে করব, যে কেন তাকে অপছন্দ করি। তাহলে হোয়াই দেওয়ার পরে যেহেতু হোয়াই উই হলো প্লুরাল, ওই হিসেবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ডো দিব, হোয়াই ডো। তারপরে উইয়ের সাবজেক্ট ইউ দিব, আমরা উইয়ের জায়গায় আমরা ইউ ব্যবহার করব। তাহলে হোয়াই ডু ইউ, তারপরে বার্ব দিব ডিসলাইক, তারপরে হিম দিব, অবজেক্টটা ইউজ করবো। হোয়াই ডু ইউ ডিসলাইক হিম, কেন তাকে অপছন্দ করো। তাহলে আমরা উত্তরটা আসবে উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস। আচ্ছা গেল। এখন কিছু আরও বাড়তি কোশ্চেন, যেমন নজরুল ইজ আওয়ার রেবেল পোয়েট, নজরুল আমাদের বিদ্রোহী কবি। তাহলে যেহেতু আপনি প্রশ্ন করেন যে সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, কে আমাদের বিদ্রোহী কবি বা আমাদের বিদ্রোহী কবি কে, তাহলে নজরুলের জায়গায় আমরা হু বসায় দিব। যেহেতু পার্সন সম্পর্কে জানতে চাইলে আমরা হু বসাবো। তাহলে হু ইজ আওয়ার রেবেল পোয়েট, কে আমাদের বিদ্রোহী কবি। আচ্ছা গেল। শি ওয়েন্ট টু হোম টু এনজয় দ্য ফাংশন, সে বাড়িতে গিয়েছিল ফাংশনটি এনজয় করতে। তাহলে এখানে আপনি প্রশ্ন করেন যে সে বাড়িতে গিয়েছিল এনজয় করতে, তাহলে সে কেন বাড়িতে গিয়েছিল, বাংলাতে প্রশ্ন করেন সে কেন বাড়িতে গিয়েছিল। এটাকে এখন আপনি ইংলিশ করেন, তাহলে বুঝাইতেছে যে কোনো কারণে বাড়িতে গেছে। আর কোনো কারণে বাড়িতে গেলে অবশ্যই হোয়াই দিয়ে আপনাকে প্রশ্ন তৈরি করতে হবে। আর বাংলা প্রশ্ন করলেই আপনি প্রশ্নটা সুন্দর করে পেয়ে যাবেন, আর কোনো নিয়মও জানতে হবে না, হোয়াই হবে না হোয়াট হবে। এটা আপনি যখন একটা বাংলা প্রশ্ন নিজে তৈরি করবেন, তখনই আপনি হোয়াই হবে না হোয়াট হবে আপনি চলে আসবে। যেমন সে কেন বাড়িতে গিয়েছিল, তাহলে কেন মানে হোয়াই মানে কেন, তার মানে হোয়াইটা এসে গেল। একটা কারণ যেহেতু জানতে চেয়েছে, কারণ জানতে চাইলে হোয়াই দিয়ে করতে হবে। হোয়াইয়ের পরে ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা হোয়াইয়ের জায়গায় এই যেহেতু মূল ভার্ব থাকলে ডোডাস ডিড আনতে হয় সাবজেক্টের আগে, তাহলে আমাদের ডিড আসবে। ডিডের পরে আমরা সাবজেক্ট বসাবো, হোয়াই ডিড শি। তারপরে ওয়েন পাস্ট ফর্মের মূল ভার্ব যেটা আছে প্রেজেন্ট ফর্ম, সেটা আমরা বসাবো, হোয়াই ডিড শি গো হোম, সে কেন বাড়িতে গিয়েছিল। আমার প্রশ্ন সুন্দর করে তৈরি হয়ে গেল, এটাই আমার উত্তর। এতে আমি 1 নম্বর পেয়ে যাব এবং প্রশ্নবোধক জন্য অবশ্যই দিব। তাহলে হোয়াই ডিড শি গো হোম, সে কেন বাড়িতে গিয়েছিল। শি ওয়েন্ট টু হোম টু এনজয় দ্য ফাংশন, সে ফাংশনটি উপভোগ করার জন্য বাড়িতে গিয়েছিল। এখন আরেকটা প্রশ্ন আছে যে আই বোরোয়েড হিজ কার, তুমি কি আই বোরোয়েড হিজ কার, আমি তার গাড়িটি কিনেছিলাম। তাহলে বাংলাতে প্রশ্ন করেন যে এটা প্রশ্ন আসে যে তুমি কি কিনেছিলে, তাহলে কি এর ইংরেজি কি, হোয়াট। তার মানে আমি হোয়াট আনলাম। হোয়াটের পরে যেহেতু বোরোয়েড এটা মূল ভার্ব, এটা পাস্ট ফর্মে আছে, তার মানে পাস্ট ফর্ম থাকলে আমাদের মূল ভার্ব থাকলে ডিড আনতে হবে, ডটাস ডিডের মধ্যে ডিড ইউজ করতে হবে। তাহলে হোয়াট ডিড, এরপরে সাবজেক্ট সবসময় আই থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে সেটা ইউ হয়ে যাবে। তাহলে হোয়াট ডিড ইউ, তারপরে আমরা যে পাস্ট ফর্মের মূল ভার্বটা আছে এটা প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের বেস ফর্ম বসাবো। হোয়াট ডিড ইউ বোরো, তুমি কি কিনেছিলে। তাহলে আমার প্রশ্নটা তৈরি হয়ে গেল, তুমি কি কিনেছিলে, আই বোরোয়েড হিজ কার। আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার হবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পরবর্তীতে আরও নতুন ভিডিও দিব ইনশাল্লাহ।